সাভারের জাতীয় স্মৃতিসৌধে জাতির বীর শহীদদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি হাফিজ উদ্দিন আহমদ। জাতীয় বীর স্মৃতিসৌধের বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। পরে শহীদদের স্মৃতির প্রতি সম্মান জানিয়ে কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন। শ্রদ্ধা নিবেদনের সময় সশস্ত্র বাহিনীর একটি চৌকস দল রাষ্ট্রীয় সালাম প্রদান করে। এ সময় বিয়োগলে করুণ সুর বেজে ওঠে। পরে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি স্মৃতিসৌধ প্রাঙ্গণে সংরক্ষিত দর্শনার্থীর বইয়ে স্বাক্ষর করেন। এ সময় সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা, সামরিক ও বেসামরিক প্রশাসনের প্রতিনিধি সহ সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। পরে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা জানান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। দুপুর 12:30টায় রাজধানী জিয়া উদ্যানে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে তিনি শ্রদ্ধা নিবেদন করেন। এ সময় মুক্তিযুদ্ধ বিষয়ক প্রতিমন্ত্রী ইশরাক হোসেন তার সঙ্গে উপস্থিত ছিলেন। পদত্যাগের দুদিন পর রাষ্ট্রপতির সরকারি বাসভবন বঙ্গভবন ছেড়ে গেলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। দুপুর 2:25 তিনি বঙ্গভবন ছেড়ে রাজধানীর গুলশানে নিজ বাসভবন গ্রিন ভিলার উদ্দেশ্যে যাত্রা করেন। এখন থেকে বঙ্গভবনে অফিস শুরু করবেন ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি ও জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদ। তবে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি বঙ্গভবনে অফিস করলেও স্পিকারের বাসভবনেই থাকবেন। শনিবার সন্ধ্যায় মোহাম্মদ শাহাবুদ্দিন বঙ্গভবনে ব্যক্তিগত নৈশভোজের আয়োজন করেন। সেখানে বঙ্গভবনের কর্মকর্তারা আমন্ত্রিত ছিলেন। বঙ্গভবন ছেড়ে গেলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উঠবেন গুলশানের বাসায়। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী রাকিব হাসান, যুক্ত হচ্ছে তার সাথে। রাকিব, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছেড়ে গেলেন বঙ্গভবন, এখন অস্থায়ী রাষ্ট্রপতির অফিসের জন্য প্রস্তুতি নেওয়ার কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। রাকিব, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? দর্শক, সংযোগটি বিচ্ছিন্ন হয়েছে। আমরা পরবর্তীতে আবার যোগাযোগ করব। চলে যাচ্ছি পরবর্তী সংবাদে। স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ বলেছেন, সাবেক রাষ্ট্রপতি হিসেবে সাংবিধানিকভাবে আগামী 6 মাস নিরাপত্তা সহ সব সুযোগ সুবিধা পাবেন মোহাম্মদ শাহাবুদ্দিন। তিনি বলেন, শেখ হাসিনার সঙ্গে তার ফোন আলাপের বিষয়টি আমলে নেওয়ার মতো কিছু নয়। সচিবালয়ে পুলিশের সাহসিকতা ও প্রশংসনীয় কাজের স্বীকৃতি স্বরূপ প্রদান শেষে এসব কথা বলেন। আইন অনুযায়ী সদ্য বিদায় রাষ্ট্রপতির বিরুদ্ধে ফৌজদারি ব্যবস্থা নেওয়ার সুযোগ নেই বলেও জানান স্বরাষ্ট্রমন্ত্রী। বলেন, এনসিপি সহ বিভিন্ন দলের পক্ষ থেকে তার বিরুদ্ধে কিছু অভিযোগ উত্থাপন করা হয়েছে, তবে আমলে নেওয়ার মতো কোনো বক্তব্য সেখানে নেই। মহামান্য রাষ্ট্রপতি তার দায়িত্ব পালনকালীন সময়ে স্বৈরাচারের শেষ দিকে ইন্টারিম গভর্নমেন্টের পুরোটা এবং বর্তমান রাজনৈতিক সরকারের এই প্রায় 5-6 মাস এই সময় তিনি সাংবিধানিকভাবে দায়িত্ব পালন করেছেন এবং বিধিবিধান অনুযায়ী করেছেন। আমরা মহামান্য রাষ্ট্রপতির সহযোগিতা পেয়েছি। এখন সেই সময়টায় সংবিধান অনুসারে তিনি প্রিভিলেজড এবং ইমিউনিটি আছে তার, এবং তার প্রোটেকশনের জন্য এসএসএফ, পিজিআর সহ এটা 6 মাসের একটা বিধান আছে। সেটা 6 মাসের তিনি তাদের সুযোগ পাবেন, মানে প্রোটেকশনের সুযোগ পাবেন। এছাড়া পুলিশ এবং আমাদের অন্যান্য সংস্থার পক্ষ থেকে তার নিরাপত্তার ব্যবস্থা গ্রহণ করা হবে। আইনানুগভাবে তিনি যা সুযোগ সুবিধা পাবেন সবই পাবেন।
কক্সবাজারের টেকনাফে ক্রসফায়ারে ইকরামুল হক হত্যার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ 11 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আমলে নিয়েছেন ট্রাইব্যুনাল। একই সঙ্গে 8 জনের নামে গ্রেফতারি পরোয়ানা ও 3 জনকে হাজিরের নির্দেশ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 2 এর চেয়ারম্যান বিচারপতি নজরুল ইসলাম চৌধুরী নেতৃত্বাধীন 3 সদস্যের বিচারিক প্যানেল এই আদেশ দেন। শুনানি শেষে অভিযোগটি আমলে নিয়ে গ্রেফতার আসামিদের হাজিরের নির্দেশ দেন আদালত। এছাড়া পলাতক আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা হয়। একই সঙ্গে পরবর্তী শুনানির জন্য আগামী 25 আগস্ট দিন ধার্য করা হয়। একই ট্রাইব্যুনালের সাভারে জুলাই গণ অভ্যুত্থানের সময় আসহাবুল ইয়ামিন হত্যা মামলায় সাবেক সংসদ সদস্য সাইফুল ইসলাম সহ 19 জনের বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগপত্র জমা দিয়েছে প্রসিকিউশন। কক্সবাজারে কাউন্সিলর একরাম বহুল প্রতীক্ষিত এই ঘটনাটা, যে ঘটনাটা 2018 সালে 26শে মে রাতে এই হৃদয় বিদারক ঘটনাটি ঘটেছিল। যে আপনারা জানেন তৎকালীন ফ্যাসিস্ট সরকার তারা যে মতের মানুষই হোক না কেন, যখনই তাদের মতের বিরুদ্ধে আচরণ করত তখনই তাদেরকে বিভিন্ন ট্যাগ দিয়ে তাদেরকে টার্গেট করে অপহরণ করা হতো। পরবর্তীতে তাদেরকে কাউকে আয়নাঘরে বন্দি করা হতো অথবা কাউকে ক্রসফায়ারের নামে হত্যা করা হতো। আমরা আজকে তাদের বিরুদ্ধে ফর্মাল চার্জ দিয়েছি এবং সেই ফর্মাল চার্জের পরিপ্রেক্ষিতে আমাদের মাননীয় ট্রাইব্যুনাল 2 আসামিদের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন। সেখানে বেশ কয়েকজন আসামি গ্রেফতার ইতিমধ্যে আছে, তাদেরকে শোন অ্যারেস্ট করা হয়েছে এবং যারা পলাতক আছে তাদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা দেওয়া হয়েছে। বিগত 17 বছরে দেশের অর্থনীতি ভেঙে পড়েছে, আর সেটিকে পুনর্গঠনে বর্তমান সরকার নিরলসভাবে কাজ করছে বলে মন্তব্য করেছেন বিএনপি মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি বলেন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে অর্জিত নতুন বাংলাদেশকে কোনো অপশক্তির হাতে নষ্ট হতে দেওয়া যাবে না। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি এসব কথা বলেন। সাদিয়া হক মোয়ের রিপোর্ট। দেশের অর্থনীতি পুনরুত্থান, কর্মসংস্থান সৃষ্টি আর কৃষিকে আধুনিকায়নের লক্ষ্য নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। বিগত 17 বছরে অর্থনৈতিক ক্ষতি কাটিয়ে ওঠা সহজ নয় বলে মন্তব্য করেছেন বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর। দীর্ঘ 15 বছর, লাস্ট 15 ইয়ার্স আমাদের ইকোনমিটা একদম র্যাভিশ, ধ্বংসপ্রাপ্ত হয়েছে, একেবারে ভেঙে দিয়েছে, চুরমার করে দিয়েছে। এখন এটাকে নতুন করে গড়ে তোলা খুব বড় চ্যালেঞ্জের, এবং আজকে যারা শিক্ষার্থী তাদের সামনে ভবিষ্যৎটাও খুব বড় চ্যালেঞ্জের। শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের নবাগত শিক্ষার্থীদের ওরিয়েন্টেশন অনুষ্ঠানে তিনি বলেন, রাতারাতি বেকারত্ব দূর করা সম্ভব নয়, প্রয়োজন নতুন চিন্তা, উদ্ভাবন এবং সৃষ্টিশীল উদ্যোগ। আজকে ক্রিয়েটিভিটিটা আপনাদের সকলের দরকার। আমি মনে করি যে আপনারা এই ক্রিয়েটিভিটি থেকেই বাংলাদেশকে নতুন করে গড়ে তুলতে পারবেন। এই যে আনএমপ্লয়মেন্ট, এই আনএমপ্লয়মেন্টকে তো আমরা রাতারাতি মুহূর্তের মধ্যে শেষ করা যাবে না। এটার জন্য আমাদেরকে নতুন করে কাজ করতে হবে, যে কারণে আমাদের নেতা জনাব তারেক রহমান সাহেব তিনি আজকে সম্পূর্ণ নতুন চিন্তা ভাবনা করছেন। গণ অভ্যুত্থানের ত্যাগের কথা স্মরণ করে মির্জা ফখরুল বলেন, বহু প্রাণ ও আত্মত্যাগের বিনিময়ে অর্জিত স্বাধীনতা ও গণতন্ত্র যেন কোনো অপশক্তি ধ্বংস করতে না পারে সে বিষয়ে সবাইকে সজাগ থাকতে হবে। যারা তরুণ শিক্ষার্থী তারা যে একটা অসাধারণ কাজ করতে পেরেছে, একটা জগদ্দল পাথর ফ্যাসিস্ট হাসিনাকে তারা তাদের আন্দোলনের মধ্য দিয়ে সরাতে পেরেছে, এটা তাদেরকে আমি সেই জন্য আন্তরিকভাবে ধন্যবাদ জানাই, কৃতজ্ঞতা জানাই। একই সঙ্গে যারা শহীদ হয়েছে তাদের প্রতি আমার শ্রদ্ধা জানাই। অনুষ্ঠানে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা মাহাদি আমিন বলেন, কৃষকের উৎপাদন ব্যয় কমাতে কৃষক কার্ড, সুদমুক্ত ঋণ এবং আধুনিক কৃষিযন্ত্র সরবরাহের কার্যক্রম নিয়ে এগোচ্ছে বর্তমান সরকার। দেশের সকল কৃষকদের জন্য 10,000 টাকা পর্যন্ত সুদসহ কৃষি ঋণ মওকুফ করা হয়েছে, যেটা একটা যুগান্তকারী সিদ্ধান্ত হয়েছে। আমরা উদ্যোগ নিচ্ছি কিভাবে আমাদের দেশকে খাদ্যে আরো বেশি স্বয়ংসম্পূর্ণ করা যায়, কিভাবে আমাদের কৃষকদেরকে আরো ভালো রাখা যায়। নতুন বাংলাদেশ গঠনে তরুণদের মেধা, গবেষণা ও উদ্ভাবনই হবে সবচেয়ে বড় শক্তি, এমন প্রত্যাশার কথাই উঠে আসে পুরো আয়োজন জুড়ে। সাদিয়া হক মৌ, মাই টিভি, ঢাকা।
বঙ্গভবন ছেড়ে গেলেন দেশের 22তম রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন। উঠবেন গুলশানের বাসায়। এই মুহূর্তে বঙ্গভবনের সামনে আছেন সহকর্মী রাকিব হাসান। দর্শক, আবারও যুক্ত হচ্ছি তার সাথে। রাকিব, রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ছেড়ে গেলেন বঙ্গভবন। এখন অস্থায়ী রাষ্ট্রপতির অফিসের জন্য প্রস্তুতি নেওয়ার কি খবর আছে আপনার কাছে, বিস্তারিত জানাবেন। ধন্যবাদ তাবাসসুম আপনাকে। আসলে আপনি যেমনটি বলছিলেন যে আমরা জানি যে অল্প কিছুক্ষণ আগে অর্থাৎ বেলা 2:15টার দিকে কিন্তু এই বঙ্গভবন ছেড়ে চলে গেছেন সদ্য বিদায়ী রাষ্ট্রপতি শাহাবুদ্দিন আহমেদ। তিনি আমরা জানি যে দুদিন পরে গেলেন, তিনি দুদিন আগেই তিনি আসলে গত শুক্রবার আমরা জানি তিনি পদত্যাগ করেছেন এবং যদিও নিয়ম অনুযায়ী 1 মাস তিনি এই সরকারি বাসভবনে থাকতে পারতেন, কিন্তু সেটি না করে তিনি আগেই দুদিনের মধ্যেই তিনি কিন্তু তার নিজ বাসভবন গুলশানে চলে গেছেন। এখন এই যে বঙ্গভবন রয়েছে এখানে কিন্তু আসলে যে বর্তমান যে ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি রয়েছেন হাফিজউদ্দিন আহমেদ, তিনি স্পিকারও, তিনি আসলে কিন্তু এই বঙ্গভবনে থাকবেন না। আমরা বঙ্গভবনের চিত্র যদি একটু দেখাই, আসলে দেখতেই পাচ্ছেন যে বঙ্গভবন এখন কিন্তু আসলে নিরাপত্তার যে গত কয়েকদিন যে একটি বিশেষ নিরাপত্তার বলয় ছিল সেই বিষয়টা কিন্তু এখন নয়, অনেকটা ঢিলে ঢালেভাবে সাধারণ যে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী যারা রয়েছেন তারাই কিন্তু নিরাপত্তার কাজটি করছেন, ভেতরে অন্যান্য নিরাপত্তা বাহিনী তারা রয়েছেন। তবে আমরা জানি যে এই বঙ্গভবনেই কিন্তু অফিস করবেন বর্তমান ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি। তিনি এখানে থেকে অফিস করবেন এবং তিনি থাকবেন তার স্পিকারের যে বাসভবনটি রয়েছে সংসদ ভবনে, সেখানেই তিনি থাকবেন আর এখান থেকে অফিস করবেন। সে অনুযায়ী কিন্তু সকল প্রস্তুতি নেওয়া হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি যে এই নতুন রাষ্ট্রপতিকে বরণ করে নেওয়ার যে তাদের প্রস্তুতি, সেই প্রস্তুতিও তারা নিচ্ছেন এবং নতুন রাষ্ট্রপতি আসলে অফিস করবেন তার পছন্দ মতো অফিসে কিভাবে কি করবেন সেই বিষয়গুলো হয়তোবা তিনি এই বঙ্গভবনে প্রবেশ করার পরেই বাকি বিষয়গুলো সাজানো হবে। এখন কিন্তু মোটামুটি যেই সাধারণ যে প্রস্তুতিগুলো রয়েছে সেই প্রস্তুতি নিচ্ছে বঙ্গভবন। সদ্য বিদায়ী রাষ্ট্রপতির বিদায়ের পর কিন্তু নতুন রাষ্ট্রপতিকে বরণ সহ অন্যান্য যে আনুষ্ঠানিকতা রয়েছে সেই আনুষ্ঠানিকতা পালনের তারা প্রস্তুতি নিচ্ছেন। এছাড়া আমরা বলবো যে জানি যে সকালে বর্তমান যে ভারপ্রাপ্ত যে রাষ্ট্রপতি রয়েছেন তিনি কিন্তু তার দিনের প্রথম তার রাষ্ট্রপতি হিসেবে দায়িত্ব নেওয়ার পর আজকেই প্রথম কর্মদিবস ছিল। সেই প্রথম কর্মদিবসে আমরা দেখতে পেয়েছি সাভারে ফুল দিয়ে তিনি বীর মুক্তিযোদ্ধাদের প্রতি যারা শহীদ হয়েছেন তাদের প্রতি শ্রদ্ধা জানিয়েছেন। তিনি ফুল দিয়েছেন সাবেক রাষ্ট্রপতি এবং সাবেক প্রধানমন্ত্রী রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিস্থলে তিনি কিন্তু শ্রদ্ধা জানিয়েছেন। তারপরেই কিন্তু তার অন্যান্য দিনের যে কর্মসূচি সেগুলো তিনি শুরু করতে যাচ্ছেন, অর্থাৎ তিনি শুরু করবেন তার নিয়মমাফিক কাজগুলো করবেন। আমরা জানি সংবিধান অনুযায়ী তিনি আগামী 90 দিন তিনি এই অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব পালন করবেন এবং 90 দিনের মধ্যেই কিন্তু তারা নতুন যে রাষ্ট্রপতি যাকে আসলে ঘোষণা করা হবে বা নির্বাচিত করা হবে সেই প্রক্রিয়াটা তিনি সম্পন্ন করবেন। নতুন রাষ্ট্রপতি নির্বাচনের প্রক্রিয়া আমরা জানি সংবিধানেই বলে দেওয়া রয়েছে। সংবিধানের 123 অনুচ্ছেদ অনুযায়ী কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন সংসদে। সেই অনুযায়ী আগামী যে সংসদটি বসবে সেই সংসদের মধ্য দিয়েই কিন্তু নতুন রাষ্ট্রপতি নির্বাচিত হবেন এবং নতুন রাষ্ট্রপতি স্বাভাবিকভাবে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠতার ভোটেই কিন্তু নির্বাচিত হয়। সে অনুযায়ী আমরা বলতেই পারি যেহেতু সংখ্যাগরিষ্ঠ রাজনৈতিক দল সরকার গঠন করেছে বিএনপি, সেই হিসাবে বিএনপির মনোনীত প্রার্থীই হবেন নতুন রাষ্ট্রপতি, সেই হিসাবেই এগুচ্ছেন। তবে বিএনপির পক্ষ থেকে কে হবেন রাষ্ট্রপতি সে বিষয়টি কিন্তু এখনও নিশ্চিত নয়। আমরা আসলে পরবর্তী সর্বোচ্চ নীতি নির্ধারণ যে বডি রয়েছেন বিএনপি, সেই সর্বোচ্চ নীতি নির্ধারণ বডিই কিন্তু এই বিষয়টি তিনি চূড়ান্ত করবেন, তারপরেই হয়তো সংসদে যাবেন, সে অনুযায়ী নির্বাচিত হবেন। সে পর্যন্ত অস্থায়ী রাষ্ট্রপতির দায়িত্ব কিন্তু পালন করবেন স্পিকার হাফিজউদ্দিন আহমেদ। অন্যান্য যে কার্যক্রম রয়েছে সেগুলো স্বাভাবিক থাকবেন। অর্থাৎ এই নতুন রাষ্ট্রপতি এবং বিদায়ী রাষ্ট্রপতির বিষয়ে যে আরেকটি বিষয় আমরা বলি যে আমরা কিন্তু কিছুক্ষণ আগে সচিবালয়ে ছিলাম, সচিবালয়ে নতুন বিদায়ী রাষ্ট্রপতির বিষয়ে বলেছিল যে আইন শৃঙ্খলা বিভিন্ন বিষয় তাকে গ্রেফতার বা আইনি তার বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়াটি কী হবে বা তিনি নিতে পারবেন কিনা এই বিষয়গুলো আমরা জানিয়েছিলাম। সেই বিষয়গুলো নিয়ে তিনি জানিয়েছেন যে আসলে বর্তমান সরকার নিয়ম অনুযায়ী তার বিরুদ্ধে কোনো আইনি ব্যবস্থা নিতে পারবেন না। অর্থাৎ এসব মিলিয়েই কিন্তু চলছে নতুন রাষ্ট্রপতির কর্মদিবসের কর্মসূচি এবং বিদায়ী রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে তার গুলশান নিজ বাসভবনে চলে যাওয়ার বিভিন্ন নানান আয়োজন। তিনি হয়তো বা পরবর্তীতে গুলশান বাসভবনে গিয়ে কীভাবে থাকছেন, কি করছেন বা সেখানে তিনি অবসরে কি করবেন, পরবর্তী সময় কি করবেন, পরবর্তী সংবাদের মাধ্যমে হয়তো আমরা সেই বিষয়গুলো জানিয়ে দিতে পারবো। তাবাসসুম। রাকিব, আপনাকে ধন্যবাদ।
দর্শক, বঙ্গভবন থেকে বিদায়ের রাষ্ট্রপতির বিদায়ের সবশেষ তথ্য জানাচ্ছিল আমাদের সহকর্মী রাকিব হাসান। জুলাই আন্দোলনকে কেন্দ্র করে রাজধানী মোহাম্মদপুর থানাধীন এলাকায় মোহাম্মদ হোসেন নামে এক মালবাহী ট্রাকের চালককে হত্যার মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা সহ ৩৪ জনের বিরুদ্ধে চার্জ গঠন বিষয়ে শুনানির তারিখ পিছিয়ে আগামী ১৩ আগস্ট নির্ধারণ করেছেন আদালত। রোববার শুনানি শেষে ঢাকার ৪ নম্বর বিশেষ জজ আদালত ৪-এর বিচারক রবিউল আলমের আদালত এই তারিখ নির্ধারণ করেন। এ মামলায় মোট ৩৪ জন আসামির মধ্যে ৪ জনকে কারাগারে থেকে আদালতে হাজির করা হয়। এছাড়াও জামিনে থাকা ৮ জন আদালতে উপস্থিত ছিলেন। অন্যান্য আসামিরাও পলাতক রয়েছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন চলাকালে ২০২৪ সালের ১৯ জুলাই মোহাম্মদপুরের চাঁদ উদ্যান এলাকায় গুলিতে নিহত হন মোহাম্মদ হোসেন। তিনি পেশায় ট্রাক চালক ছিলেন। এ ঘটনায় ২০২৪ সালের ৩১ আগস্ট নিহত ব্যক্তির মা রিনা বেগম বাদী হয়ে মোহাম্মদপুর থানায় হত্যা মামলা দায়ের করেন। এখানে আমাদের একজন আসামি যে কাউন্সিলর ফোরকান সাহেব, আজকে তিনি অনুপস্থিত থাকার কারণে আজকে আদালত শুনানি তার দিন থেকে পরবর্তী দিন ধার্য করেছে। তো আপনারা ইতিমধ্যেই শুনেছেন, এটি একটি স্বল্প সময়ের মধ্যে আগামী 15 দিন পর সেই দিনটি ধার্য করা আছে। 13/8 এই মামলার শুনানির জন্য পরবর্তী দিন ধার্য রাখা হয়েছে। তদন্ত শেষে এই মামলায় তৎকালীন ফ্যাসিস্ট সরকারের প্রধানমন্ত্রী নিষিদ্ধ আওয়ামী সংগঠনের এবং লোকাল স্থানীয় যুবলীগ ছাত্রলীগের সন্ত্রাসী সহ ৩৪ জনকে আসামি করে। এই মামলায় জামিনে আছেন মোট ৬ জন, আর জেল হাজতে আছেন ৬ জন এবং 13 জন পলাতক আছেন, মোট ৩৪ জন আসামি। আজকে মহামান্য হাইকোর্টের আদেশে যারা জামিনে ছিলেন, পরবর্তীতে গত ২৮/৪/২০২৬ তারিখে দিন ধার্য তারিখে তারা অনুপস্থিত থাকা বিজ্ঞ আদালত নিয়ম অনুযায়ী তাদের জামিন বাতিল করে গ্রেপ্তারি পরোয়ানা ইস্যু করেছিলেন। বাংলাদেশ সেনাবাহিনীতে পদোন্নতি প্রক্রিয়াকে আরও স্বচ্ছ, পেশাদার ও যোগ্যতা ভিত্তিক করার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬ উদ্বোধন করে তিনি বলেন, মেধা, যোগ্যতা, দক্ষতা ও সততার মূল্যায়নের মাধ্যমে যোগ্যতমদের বাছাই করে স্বীকৃতি দেওয়ার লক্ষ্যে সেনা সদর সিলেকশন বোর্ড গঠন করা হয়েছে। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। সেনাবাহিনী সদর দপ্তরে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে সেনা সদর নির্বাচনী পর্ষদ ২০২৬-এর আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। উদ্বোধনী বক্তব্যে প্রধানমন্ত্রী মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান, প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া, মহান মুক্তিযুদ্ধের সকল শহীদ, যুদ্ধাহত ও বীর মুক্তিযোদ্ধা এবং পার্বত্য চট্টগ্রামে দায়িত্ব পালনকালে আহত ও শহীদ সেনা সদস্যদের প্রতি শ্রদ্ধা জানান। প্রধানমন্ত্রী বলেন, পদোন্নতির ক্ষেত্রে রাজনৈতিক পরিচয় নয়, কর্মকর্তাদের পেশাগত দক্ষতা, নেতৃত্বের গুণাবলী, শৃঙ্খলা, সততা, বিশ্বস্ততা, আনুগত্য এবং দায়িত্ব পালনের উপযুক্ততাকে সর্বোচ্চ গুরুত্ব দিতে হবে। তিনি নির্বাচনী পরিষদের সদস্যদের এ বিষয়ে প্রয়োজনীয় নির্দেশনা দেন। তিনি আরও বলেন, দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পাশাপাশি অভ্যন্তরীণ শান্তি শৃঙ্খলা বজায় রাখা, স্থিতিশীলতা রক্ষা এবং দুর্যোগ মোকাবিলায় বেসামরিক প্রশাসনকে সহায়তা দিয়ে বাংলাদেশ সেনাবাহিনী গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে চলছে। এজন্য সেনাপ্রধান থেকে শুরু করে বাহিনীর সকল সদস্যকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। অনুষ্ঠান শেষে প্রধানমন্ত্রী কর্মকর্তাদের সঙ্গে ফটো সেশনে অংশ নেন এবং পরিদর্শন বইয়ে মন্তব্য লিপিবদ্ধ করেন। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। মালদ্বীপ সফররত পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমানের সম্মানে শনিবার সন্ধ্যায় চা চক্রের আয়োজন করেছেন মালদ্বীপের প্রেসিডেন্ট ডক্টর মোহাম্মদ মুইজ্জু। মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে যোগ দিতে বর্তমানে মালদ্বীপ সফর করছেন খলিলুর রহমান। দুই দেশের দীর্ঘদিনের দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও জোরদার করা এবং সহযোগিতার নতুন ক্ষেত্র অনুসন্ধানের লক্ষ্যে সরকারি সফরে খলিলুর রহমান শনিবার মালদ্বীপে পৌঁছালে প্রেসিডেন্ট মুইজ্জু এই চা চক্রের আয়োজন করেন। মালদ্বীপ সরকারের বিশেষ অতিথি হিসেবে ২৫ থেকে ২৭ জুলাই পর্যন্ত দেশটি সফর করছেন পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। এ সফরে তিনি মালদ্বীপের ৬১তম স্বাধীনতা দিবসের উদযাপন অনুষ্ঠানে অংশ নেবেন। শনিবার মালদ্বীপ পৌঁছালে দেশটির পররাষ্ট্রমন্ত্রী ইরুথি সাম আদম এবং পররাষ্ট্রমন্ত্রী ঊর্ধ্বতন কর্মকর্তারা ডক্টর খলিলুর রহমানকে স্বাগত জানায়।
হবিগঞ্জের বানিয়াচংয়ে জুলাই আন্দোলনে শহীদ হন সাংবাদিক সোহেল আখঞ্জি। তার মৃত্যুর পর পরিবারে নেমে এসেছে বিপর্যয়। সন্তানদের পড়াশোনা ও ভবিষ্যৎ নিয়ে দিশেহারা হয়ে পড়েছেন তার স্ত্রী। সঠিক তদন্তের মাধ্যমে তার হত্যার বিচারের দাবি জানিয়েছে এলাকাবাসী। প্রতিনিধি রেজাউল খানের রিপোর্ট, জানাচ্ছেন তামান্না সাদিকা। 2024 সালের 5 আগস্ট বিকেলে হবিগঞ্জের বানিয়াচংয়ে আনন্দ মিছিল বের করেন ছাত্র জনতা। এতে পুলিশ বাধা দিলে শুরু হয় সংঘর্ষ। এ সময় পেশাগত দায়িত্ব পালন করতে গিয়ে নিহত হন উপজেলার পূর্বসাগর দিঘিরপাড় গ্রামের স্থানীয় সাংবাদিক সোহেল আখঞ্জি। এরপর থেকেই তার পরিবারে নেমে আসে চরম বিপর্যয়। সঠিক তদন্তের মাধ্যমে তার হত্যার বিচারের দাবি জানান স্থানীয়রা। ওনার সংসার খুব একটু ইয়েতে চলছে, ওনার বাচ্চা কাচ্চা নিয়ে চলাফেরা খুব কষ্ট হচ্ছে। পরিবার অনেক আছেন, কষ্টে আছেন, তারা সবাই দেখে নিতেন। বর্তমান সরকারের কাছে আমি এটা আমার অনুরোধ যে ওনাদের দিকে একটু তাকানোর জন্য। একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি সোহেল আখঞ্জিকে হারিয়ে দিশেহারা হয়ে পড়েছে তার পরিবার। সংসার চালাতে গিয়ে হিমশিমে পড়েছেন স্ত্রী মৌসুমী আক্তার। 3 কোমলমতি শিশু সন্তানের পড়াশোনা ও তাদের ভবিষ্যৎ গড়তে সরকারি চাকরির দাবি জানান তিনি। আমি অনেক কষ্ট করে বাচ্চাদেরকে লেখাপড়া করাইতেছি, বা সংসারটা চালাতে আমার অনেক কষ্ট হচ্ছে। সরকারের কাছে এটাই আমার দাবি, যাতে সরকার আমাকে একটা সরকারি চাকরি দেন। যদি চাকরি হয় তাহলে আমার বাচ্চাদের ভবিষ্যৎ সুন্দর হবে। পিতাকে হারিয়ে এখনও কেঁদে ওঠে সন্তানেরা। ছবিতে প্রায়ই তাদের বাবাকে খুঁজে বেড়ান 3 ভাই বোন। সাংবাদিক কল্যাণ ট্রাস্টের মাধ্যমে আর্থিক সহযোগিতার পাশাপাশি পরিবারটির পাশে রয়েছে প্রশাসন। আমরা খুবই আন্তরিক ওনাদের বিষয়ে আমরা ওনাদেরকে জানিয়ে রেখেছি। ওনাদের যেই কোনো সমস্যা, যেই কোনো প্রয়োজন যেন আমাদের সাথে তৎক্ষণাৎ যোগাযোগ করে, এবং আমরা সেই বিষয়ে ওনাকে সহযোগিতার বিষয়ে বদ্ধপরিকর। বাবার স্মৃতি আঁকড়ে বেঁচে থাকা 3টি শিশুর পড়াশোনা ও ভবিষ্যৎ রক্ষায় সরকারের দ্রুত হস্তক্ষেপ আর সুষ্ঠু বিচার নিশ্চিত করাই এখন সময়ের দাবি। তামান্না সাদিকা, মাই টিভি। নারায়ণগঞ্জের রূপগঞ্জে বৃদ্ধা সাফিয়া হত্যা মামলায় রুবেল প্রধান নামে এক যুবককে মৃত্যুদণ্ড দিয়েছে জেলা ও দায়রা জজ আদালত। ফতুল্লার আসামির উপস্থিতিতে সাক্ষীদের সাক্ষ্য গ্রহণ ও যুক্তিতর্ক শেষে জেলা ও দায়রা জজ আবু শামীম আজাদ এর রায় ঘোষণা করেন। আদালতের পাবলিক প্রসিকিউটর আবুল কালাম আজাদ জাকির জানান, 2021 সালের 22 জানুয়ারি দুপুরে ছিনতাইয়ের উদ্দেশ্যে ঘরের ভেতরে প্রবেশ করে বৃদ্ধাকে একা পেয়ে তার সাথে থাকা স্বর্ণের কানের দুল ও গলার চেন ছিনিয়ে নেয়। এতে বাধা ও চিৎকার দিলে আসামি রুবেল তাকে ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে পালিয়ে যায়। এ ঘটনায় নিহতের মেয়ে ফেরদৌস বেগম মায়া রূপগঞ্জ থানায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। এই মামলার যে বিবাদী রুবেল মিয়া, তার কাছ থেকে ছিনতাইয়ের উদ্দেশ্যে তার ঘরে প্রবেশ করে এবং তাকে গলা কেটে হত্যা করে তার কাছ থেকে একটি গলার চেন এবং কানের দুল নিয়ে যায়। এই আসামিকে 302 ধারায় দোষী সাব্যস্ত করে মৃত্যুদণ্ড এবং 2 লক্ষ টাকা জরিমানা, আর 392 ধারায় দোষী সাব্যস্ত করে আরো তাকে 7 বছরের সশ্রম কারাদণ্ড প্রদান করা হয়েছে। এবার আমাদের কৃষি। মানিকগঞ্জের শিবালয় উপজেলায় চলতি মৌসুমে কাঁচা মরিচের বাম্পার ফলন হলেও টানা 1 সপ্তাহের ভারী বর্ষণে তলিয়ে গেছে মরিচ ক্ষেত। এতে করে মোটা অঙ্কের লোকসানে পড়েছেন শত শত কৃষক। এখন পরিবার নিয়ে খেয়ে পড়ে বেঁচে থাকাটাই কষ্টের হয়ে দাঁড়িয়েছে। শিবালয় প্রতিনিধি লিটন আহমেদের রিপোর্ট, জানাচ্ছেন সাদিয়া হক মৌ। শিবালয়ের কৃষক তোফাজ্জল হোসেন চলতি মৌসুমে 5 বিঘা জমিতে মরিচের চাষ করেছিলেন। পেঁয়াজ আর রসুনের দাম কম থাকায় লোকসানে পড়ছে কৃষক। সেই ক্ষতি পুষিয়ে নেওয়ার স্বপ্ন ছিল এই মরিচকে ঘিরে, কিন্তু গত কয়েকদিনের টানা বৃষ্টিতে তার সেই ক্ষেত এখন পানির নিচে। গাছ বাঁচানোর আর কোনো উপায় নেই, তাই লোকজন নিয়ে সময়ের আগেই অপরিপক্ক মরিচ তুলে নিচ্ছেন তিনি। যে মরিচটি তুলতেছি, মরিচটি তোলার যোগ্য না,
যে জালি মরিচটা তুলতেছি এই মরিচটা তো ছোট, এটা মরে গেছে, তাই এলো তুলে আমরা বিক্রয় করব। তোফাজ্জেল হোসেনের মতো একই অবস্থা শিবালয় উপজেলার বেজপাড়া, মহাদেবপুর, বরঙ্গাইল, মুসুরিয়া সহ বহু কৃষকের। মরিচের ক্ষেত নয়, যেন তাদের স্বপ্ন ভেসে গেছে বৃষ্টির পানিতে। হঠাৎ এমন ক্ষতিতে চরম অনিশ্চয়তায় মরিচ চাষিরা। পেঁয়াজ রসুনের দাম নাই, মরিচের পর আমরা একটু নির্ভর করছিলাম, মরিচগুলো তলায় গেল, কমপক্ষে 2 লক্ষ টাকা আমার ক্ষতি হয়েছে। 1-1.5 লাখ টাকা বিক্রি করে পারতাম। এদের মনে করলেন সংসারের মনে করলেন থাকা চলাই, এনে তো মনে করলেন বাল বাচ্চা নিয়ে চলাই কষ্ট। ক্ষতির এই প্রভাব পড়তে শুরু করেছে বাজারেও। রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় সরবরাহ করা হয় এই অঞ্চলের মরিচ। তাই উৎপাদন কমে গেলে স্থানীয় পর্যায়ের পাশাপাশি দেশের বিভিন্ন এলাকার বাজারেও এর প্রভাব পড়ার আশঙ্কা করছেন অনেকেই। অতি ভারী বর্ষণের কারণে এই মরিচটা এবং কৃষকের ক্ষেত নষ্ট হয়ে গেছে। এখন আর মরিচ বরঙ্গাইল বাজারে নাই, মনে হয় চাহিদা অন্য জায়গা থেকে আমদানি করতে হবে, এই জন্য মরিচের বাজার বাড়তে পারে। এবছর 200 মরিচ চাষি ও অন্যান্য সবজি চাষি সহ মোট 800 কৃষককে প্রণোদনা দেওয়া হয়েছে বলছেন সংশ্লিষ্টরা। শিবালয় উপজেলার মরিচটা বিদেশেও রপ্তানি হয় এবং এখানে বেশ ভালো মানের মরিচ উৎপাদন হয়। উপজেলা কৃষি অফিসারের মাধ্যমে তাদের জায়গা থেকে কি ওই কৃষকদের সহায়তা কার্যক্রম আছে, একই সাথে হচ্ছে কৃষি পুনর্বাসন কমিটি আমরা সভা করে ক্ষতিগ্রস্ত কৃষকদের সহায়তার জন্য সকল ধরনের ব্যবস্থা গ্রহণ করব। কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য অনুযায়ী টানা বৃষ্টিতে শিবালয় উপজেলায় মরিচ ছাড়াও সবজি, রোপা, আমন সহ বিভিন্ন ফসলের মোট 1520 হেক্টর জমি ক্ষতিগ্রস্ত হয়েছে। উপজেলায় ক্ষতিগ্রস্ত কৃষকের সংখ্যা 1125 জন, আর আর্থিক ক্ষতির পরিমাণ দাঁড়িয়েছে 1,12,00,000 টাকা। সাদিয়া হক মৌ, মাই টিভি নিউজ ডেস্ক। যুব সমাজকে খেলার সাথে সম্পৃক্ত করতে পারলে মাদকমুক্ত সমাজ গড়া সম্ভব বলে জানিয়েছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহিরুদ্দিন স্বপন। তিনি বলেন, আগামী বিশ্বকাপ ফুটবল খেলার সম্প্রচার শূন্য ব্যয় থেকে লাভজনক হবে। সচিবালয়ে সাংবাদিকদের এসব কথা বলেন। এ সময় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী বলেন, নতুন করে স্পোর্টসের মাধ্যমে উঠে আসা খেলোয়াড়দের সকল সুযোগ সুবিধা নিশ্চিত করে খেলার জন্য প্রস্তুত করা হবে। তরুণ প্রজন্মের খেলার সুযোগ করে দিতে প্রত্যেকটি ইউনিয়নের একটি করে খেলার মাঠ করা হবে বলেও জানান আমিনুল হক। আগামী বিশ্বকাপে যাতে আমরা শুধু বিনা পয়সাতেই নয়, বরঞ্চ বিনোদন জগতের বিজ্ঞাপনের যে বিশাল বাজার, সেই বাজার থেকে সরকার যাতে উপার্জন করতে পারে, আমরা সেই লক্ষ্য নির্ধারণ করেছি। আপনারা যদি সহযোগিতা করেন এবং এবারের এই প্রক্রিয়াকে লাগাতারভাবে যদি উৎসাহ দিতে থাকেন, আমি বিশ্বাস করি যে আগামীতে যখন বিশ্বকাপ হবে তখন আমরা এটাকে শুধুমাত্র শূন্যের ব্যয়ের জায়গাতে না রেখে এটাকে একটা লাভজনক একটা ইভেন্টের পর্যায়ে আমরা নিয়ে যাব। কারণ বাজারের পান্থকুঞ্জ পার্কে ভালো কাজের হোটেলের উদ্বোধন করেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মোহাম্মদ আব্দুস সালাম। এ সময় তিনি ভালো কাজের হোটেলের উদ্যোক্তাদের প্লাস্টিকের বোতল কুড়িয়ে রিসাইকেল করার পরিকল্পনাকে সাধুবাদ জানান এবং বলেন, ঢাকা শহরের জলাবদ্ধতার অন্যতম প্রধান কারণ প্লাস্টিকের বোতল এবং পলিথিন। প্লাস্টিক মুক্ত ঢাকা শহর করতে এই উদ্যোগ কার্যকরী ফলাফল বয়ে আনবে বলে মনে করেন তিনি। এ সময় তিনি ভালো কাজের হোটেল কর্তৃপক্ষকে মাসে 10,000 করে বছরে 1,20,000 টাকা অনুদান দেওয়ার ঘোষণা দেন। এই ধরনের কাজ আসলে এটার ভাষায় বলে তাদেরকে ধন্যবাদ দেওয়ার মতো নাই, কারণ এটা ইহকাল এবং পরকালের জন্য একটা ভালো সার্ভিস এবং মানব সভ্যতার জন্য এটা অবশ্যই অনুসরণ করার মতো কাজ। আজকে আবার দেখলাম যে তারা আমাদের প্লাস্টিকের বোতল সহ বিভিন্ন কিছু তারা সংগ্রহ করছে এবং এটাকে তারা রিসাইক্লিং করবে। আজকে পলিথিন ব্যাগ এগুলো থেকে যদি আমরা ঢাকা শহরকে মুক্ত করতে না পারি, তাহলে ঢাকা শহরকে বাঁচিয়ে রাখাই অসম্ভব।